যে আমাদের বিগত রিজিমে যা হয়েছে প্রতিবেশী একটি রাষ্ট্রের প্রেসক্রিপশনে তাদের তত্ত্বাবধানে সব কিছু হয়েছে, তাহলে আমরা স্বাধীন সার্বভৌম লাল সবুজের পতাকা এগুলো কি শুধুই দেখানোর জন্য ছিল? বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, সেটির 3 ভাগ জুড়ে একটি দেশ এবং তার পাশে আরেকটি দেশ, মাত্র 2টি দেশের বর্ডার আমাদের দেশে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জিওপলিটিক্যালি আমাদের যে অবস্থান সেটি অন্যান্য অনেক পরাশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে বাংলাদেশে যখনই কেউ ক্ষমতায় আসে কিংবা ক্ষমতার প্রশ্ন যখন ওঠে তখন অনেক পরাশক্তির একটা ক্রীড়াক্ষেত্রে পরিণত হয় বাংলাদেশ, এবং তার মধ্যে সবচেয়ে বেশি যার ইন্টারেস্ট থাকে সেটি হলো আমাদের প্রতিবেশী দেশ ভারত। তাদের যে ইনফ্লুয়েন্স করার যে মনোবাসনা সেটা কিন্তু একদম আমাদের স্বাধীনতা সংগ্রাম যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের শুরু থেকেই ছিল। তো তারা কিন্তু তখন আমাদের মুক্তিযুদ্ধকেও প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং পরবর্তীকালে শেখ মুজিবের যে শাসনামল এবং পরবর্তীকালে 75-এ তার হত্যাকাণ্ডের পরে যে টার্মোয়েলের ভেতর দিয়ে বাংলাদেশ গিয়েছে, তার মধ্যেও কিন্তু ভারত অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। সেটা প্রায় সময়ই কিন্তু আমরা দেখেছি যে নেতিবাচক এই কারণে আমরা বলছি যে তারা কিন্তু কখনোই বাংলাদেশের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব সেটিকে গুরুত্ব দিয়ে দেখেনি। তারা দেখেছে তাদের যে আঞ্চলিক স্বার্থ কিংবা তাদের যে রাজনৈতিক স্বার্থ সেটিকে। তো সেই কারণে দেখা গেছে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, যেটা আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সেই দিনের পর থেকে কিন্তু উনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আবার ফিরিয়ে আনার জন্য প্রচণ্ড বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তার জীবদ্দশা পর্যন্ত। তো সেটিকে আবার ব্যাহত করার জন্য কিন্তু তারা আরেকজন ক্রীড়নককে বসিয়েছিল ক্ষমতায়, এবং তারপরেও তারা শেখ হাসিনার মাধ্যমে আবার যে ফ্যাসিবাদ সেটি কায়েম করে কিন্তু তাদের যে রাজনৈতিক স্বার্থ সেটি হাসিলের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, এবং সেটি হাসিল করার জন্য অনেক সময় দৃষ্টিকটু ভূমিকায় অবতীর্ণ হতেও কিন্তু আমরা তাদেরকে দেখেছি। তো সেই দিক থেকে দেখলে এটা কি দৃষ্টিকটু না ভয়ঙ্কর? দুটোই। কারণ প্রথমত আপনি যেটা চোখে দেখবেন সেটি অত্যন্ত দৃষ্টিকটু, আপনি সেটিকে সমালোচনা করবেন, কিন্তু ভিতরে ভিতরে যা ঘটে যাচ্ছে সেটি কিন্তু এই যে ফ্যাসিবাদের পতনের আগ পর্যন্ত আমরা হয়তো চোখের সামনে দেখতে পারিনি। তো সেই কারণে দেখা গেছে যে আমি একটা দৃষ্টিকটু জিনিসের সমালোচনা করছি, সেটাকে আপনি বলবেন যে না, অযথাই হয়তো তুমি করছো, যে তোমার এইখানে হয়তো প্রমাণ নেই, কিন্তু প্রমাণ কিন্তু আমরা পেলাম। এই যে আমরা আয়নাঘর পেলাম এবং আরও বিভিন্ন বিষয়ে ভারতের সরাসরি নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি। তো সেসব বিষয় কিন্তু দৃষ্টিকটু থেকে এখন দেখলাম যে এগুলোর পেছনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল। জি, তো আমি আপনার আলোচনায় আমি আর একটু যোগ করি। 2012 সালেই বদরুদ্দোজা চৌধুরী তিনি বলেছিলেন সরকারের বিরুদ্ধে বললেই রাষ্ট্রদ্রোহিতা। আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা বা কোনো প্রকার সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অনেক শিক্ষক, এমনকি ছাত্রীদের পর্যন্ত দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, নানান মামলার ঘানি টানতে হয়েছে। সমালোচনা করা যাবে না? গণতন্ত্র তো হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে যে প্রশ্ন করা যাবে, প্রশ্ন করতে পারার সুযোগ থাকবে, নাগরিক রাষ্ট্রকে প্রশ্ন করবে, জনগণ ক্ষমতাকে প্রশ্ন তুলতে পারবে, সেটিই তো হচ্ছে আসলে গণতন্ত্র। তো আপনি একদিকে ভয়ের সংস্কৃতি জারি করে অন্যদিকে উন্নত গণতন্ত্রের কথা বলা, আবার এই যে রাষ্ট্রদ্রোহ, কথায় কথায় রাষ্ট্রদ্রোহ বিষয়টি তো অনেক ভারী বিষয়। নিশ্চয়ই রোকন ভাইয়ের কাছ থেকে আরও একটু তাত্ত্বিক ব্যাখ্যা বা একাডেমিক ব্যাখ্যা আমরা শুনবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে রাষ্ট্রদ্রোহ, এই টার্মটি আসলে আপনারা কিভাবে দেখেন এই প্রজন্ম? আমি একজন আইনের ছাত্র, তো সেই হিসেবে রাষ্ট্রদ্রোহের যে কনসেপ্ট আছে সেটি কিন্তু আসলে খুবই ভেগ, এবং এটি যে কোনো সরকারের পক্ষ থেকে ব্যবহার করাটা, এটা কিন্তু তাদের যে নিয়ন্ত্রণবাদী যে একটি মনোভাব সেটিকে প্রকাশ করে। এবং আমরা দেখেছি যে বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা কিন্তু নানা সময়ে এই বিভিন্ন নামে বিভিন্ন ইম্পোজিশন ক্রিয়েট করেছে, যে না একবার বলেছে রাষ্ট্রদ্রোহ, আরেকবার বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড, এবং এই ধরনের বিভিন্ন ধরনের অপরাধ তারা সৃষ্টি করে মূলত কিন্তু যে এই যে মুক্ত চিন্তা এবং মুক্ত বাক সেটিকে যত বেশি সাঁড়াশির মধ্যে তারা ফেলতে পেরেছে, যতটুকু সংকুচিত করতে পেরেছে তারা কিন্তু করেছে। এটার মূল উদ্দেশ্য কিন্তু যে আমরা মুক্ত চিন্তা এবং বাকস্বাধীনতাকে সংকুচিত করা। এখানে অপরাধটি কখনোই মুখ্য না। তো আপনারা দেখবেন যে এই যে রাষ্ট্রদ্রোহিতা, এটি কিন্তু মূলত ছিল সরকারদ্রোহিতা। কারণ আপনি কিন্তু বাংলাদেশ
আবার যে বাংলাদেশে যে সরকার থাকে তার সমালোচনা করার অধিকার কিন্তু সকল নাগরিকের আছে, যেহেতু নাগরিকের ভোটে নির্বাচিত হয়। অবশ্যই। তো আমরাই তো এই যে রাষ্ট্রটি সকল ক্ষমতার মালিক বলা হয় সংবিধান অনুসারে, তো আমরা যাকে নির্বাচিত করলাম তার সমালোচনা যদি আমরা করতে না পারি তাহলে সেই বা কিভাবে কাজ করবে? কিন্তু এই যে বিগত ফ্যাসিবাদী সরকার ছিল তাদের কিন্তু কাজ করা মূল উদ্দেশ্য ছিল না, কিংবা জনগণের ভোট আদায় মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কতভাবে এবং কিভাবে তারা এই যে তাদের ক্ষমতার যে সময়কাল সেটাকে বাড়িয়ে নিতে পারে। তো সেই কারণে তারা এই যে রাষ্ট্রদ্রোহিতার নামে বিভিন্ন মানুষকে আটক করেছে এবং বিভিন্ন মানুষকে আইন বহির্ভূতভাবে কিন্তু আমরা দেখেছি যে শাস্তির মুখোমুখি। আপনি বলছিলেন যে আপনি আইনের ছাত্র, তাহলে এই আইনটি নিয়েও আপনি প্রশ্ন তুললেন। আসলে কি এই আইনটি যথার্থ আইন আছে কিনা বাংলাদেশের পার্সপেক্টিভে, যে রাষ্ট্রদ্রোহিতার যে আইনের যে জায়গাটা, সেই আইনটি কি যথার্থ কিনা, বা আইনটিকে কি সংস্কার করা দরকার কিনা? সেদিক থেকে আসলে এটা অনেক বড় একটা বিতর্ক, কারণ আপনারা জানবেন যে আমাদের যে দণ্ডবিধি আছে সেটাও কিন্তু 1860 সালের পর পর থেকেই বাংলাদেশে আছে। তো সেটার নেসেসারি যে অ্যামেন্ডমেন্ট দরকার ছিল বাংলাদেশের স্বাধীনতার পরে বলেন এবং বর্তমানে যে আধুনিক যুগে, সেটি কিন্তু খুব একটা করা হয়নি। তো আমাদের দেশে ক্ষমতার টানাপোড়েন এতই বেশি যে আইন সংক্রান্ত বিষয়ে আমরা যে সংস্কার করে জনগণকে আরো নতুন কিছু দিব, কিংবা তাদেরকে যুগোপযোগীভাবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, সে প্রয়াস কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি। তো সেটি কিন্তু এই যে রাষ্ট্রদ্রোহিতার আইন বলেন কিংবা অন্যান্য যে শাস্তিমূলক বিধান বলেন, সেগুলোতেও একই রকম দেখবেন, সময় উপযোগিতা নাই। এবং দেখবেন অনেক জায়গায় যে খুবই দৃষ্টিকটু যেগুলো লাগে, যে আপনি দেখবেন জরিমানার যে পরিমাণ সেটা দেখা যায় যে খুবই অনুপযোগী। আবার দেখা যায় যে শাস্তি বিধান অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য অনেক বড় শাস্তি দেওয়া, আবার অনেক বড় বিষয়ের জন্য কোনো শাস্তি নেই। তো সেসব আসলে আবার নতুন করে পর্যালোচনা করার একটা সময় এসেছে। আশা করব যে সামনে নির্বাচিত যে সংসদ আসবে সেখানে আরো কার্যকরীভাবে এবং গুণগতভাবে এইসবের আবার পুনর্বিবেচনা করা হবে, সময় উপযোগিতা দেওয়া হবে। হ্যাঁ। তো আর রাষ্ট্রদ্রোহিতার যে আইনটি বর্তমানে আছে সেটি কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে অনেক ব্রড। বিগত 1860 সালে আপনারা জানবেন যে তখন ব্রিটিশ শাসন আমল ছিল, তো তারা ব্রিটিশদের বিরুদ্ধে তো কথাই বলা যেত না। কথাই, কারণ তারা এই দেশে এসেছিল শাসন করতে নয়। বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, কিংবা স্বাধীন বাংলাদেশে আমরা তো সেই রকম রাষ্ট্র ব্যবস্থা চাই না যারা আমাদেরকে শাসন করবে বা শোষণ করবে। তারা জনগণের প্রতিনিধি হিসেবে সেবা করবে, তারা তো বলে সেবা করার কথা। জি। তো সেবামূলক একটি রাষ্ট্র, একটি কল্যাণ রাষ্ট্র যদি আমরা কল্পনা করি, সেখানে এইরকম একদম সাঁড়াশির মতো একটি আইন থাকবে, সেটি আসলে প্রত্যাশিত না। তো এইরকম আইনগুলো সামনের দিনে যে নির্বাচিত সংসদ আসবে তারা আরো উদারভাবে এবং আরো কার্যকরীভাবে আলোচনা করবে এবং পুনর্বিবেচনা করবে বলে আমার আশা রাখি।